আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আমাদের আজকের ক্লাস হচ্ছে সমাস প্রক্রিয়া শব্দ গঠন। এটাও তোমাদের অনেক বেশি প্রবলেম ফেস করো এমন একটা চ্যাপ্টার তোমাদের, অ্যান্ড এটার ক্লাসও অনেকেই চাইছো যে আপু সমাসের ক্লাসটা একটু আগে দিলে ভালো হয়। তো আশা করতেছি আজকের ক্লাস করার পরে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না, কারণ এখানে আসলে আমরা যেরকম অনেক কঠিন মনে করি, আমাদের কি মনে হয় যে যখন আমরা দেখি যে একটু অপরিচিত শব্দ বা যে শব্দগুলোর সাথে আমরা একদম ফ্যামিলিয়ার না, ওই শব্দগুলো দেখলে আমাদের কাছে মনে হয় যে খুব কঠিন একটা কিছু, কিন্তু আসলে কিন্তু একদমই না। তুমি যদি একটু বোঝার ট্রাই করো, এখন বুঝতে হবে ঠিক আছে, এখন তুমি যদি মনে করো তুমি বুঝেই সব পেরে ফেলবা, তাইলেও কিন্তু হবে না। কারণ আমাদের বোর্ডের যে এমসিকিউগুলো তোমরা যদি দেখো, প্রিভিয়াস ইয়ার্সে যেগুলো আসছে, স্পেশালি এতদিন ধরে আমরা যেভাবে পড়ে আসছি, এগুলো কিন্তু সব আমাদের মানে বোর্ডের রিপিটেশন হয়, সেটা তো ঠিকই আছে, কিন্তু এই যে রিপিটেশনটা যে হয়, প্রশ্নগুলো আসে কোত্থেকে, এক্সাম্পলগুলো যে আসে যে এটা কোন সমাস ওইটা কোন সমাস, এগুলো সব কিন্তু বই থেকে আসে। এই জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের বইটা খুবই খুবই মনোযোগ দিয়ে আমাদের পড়তে হবে, এবং বইয়ের এক্সাম্পলগুলোই আমরা গুরুত্ব দিয়ে পড়বো, ঠিক আছে? যে একটা যদি কিছু এমন হয়, এমন ইনশাল্লাহ হবে না, তা মনে করো বাই চান্স এমন হলো যে একটা জিনিস তুমি খুব ভালো করে বুঝতেও পারতেছো না, হ্যাঁ, এই চ্যাপ্টারের কথা বলছি না, এই চ্যাপ্টারে ইনশাল্লাহ বুঝবা। অন্যান্য অনেক চ্যাপ্টারে এমন কিছু আছে যেটা হচ্ছে কমপ্লিটলি আমাদের কাছে সেন্স মেক করতেছে না, কারণ মনে করো যে এটা তো আমাদের বইয়ে অল্প একটু লেখা আছে, এটার পিছনে হয়তো আরও অনেক কিছু ব্যাখ্যা আছে। তো যদি এইরকমও হয়, সেই ক্ষেত্রে আমরা কী করবো, বইয়ের যে এক্সাম্পলগুলো আছে ওগুলো পড়ে ফেলবো, ঠিক আছে? তো আজকে আমাদের এটাই উদ্দেশ্য যে আমরা আমাদের বইয়ের মধ্যে কি আছে না আছে এগুলো আমরা খুব ভালো করে পড়ে বুঝবো, আর এরপরে দেখবো আমরা সেগুলো আসলে বাড়তেছি নাকি, এমসিকিউ সলভ করবো। ওকে, তাইলে আমরা আর কথা না বাড়াই বইয়ে চলে যাই, আমরা পড়াশোনা শুরু করি। তো সমাজ জিনিসটা কি, যারা হচ্ছে এখন সামনে এসএসসি পরীক্ষা দিবা তাদের জানা উচিত, আর যারা হচ্ছে ক্লাস 9 শুরু করতেছো, 10 শুরু করতেছো বা মাঝামাঝি আসো, অনেকে নাও জানতে পারো, তো আমরা একদম শুরু থেকেই সব কিছু পড়বো। সমাস জিনিসটা হচ্ছে যে এখানে কি বলা আছে যে সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। তো সমাস হচ্ছে মূলত আমরা একাধিক শব্দ, যেগুলো আলাদা আলাদা শব্দ, সেগুলোকে আমরা একসাথে প্রকাশ করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলি হচ্ছে সমাস। এই প্রক্রিয়াটাকে হচ্ছে আমরা বলি সমাস। ওকে, যেমন এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, যে প্রথমে একটা বাক্য দেওয়া আছে যে পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিশাল বড় একটা বাক্য, হ্যাঁ। তো এটাকে আমরা কীভাবে ছোট করলাম, পরীক্ষাসমূহের নিয়ন্ত্রককে আমরা বানিয়ে ফেললাম পরীক্ষা নিয়ন্ত্রক। একইভাবে সময় সংক্রান্ত সূচিকে বানিয়ে ফেলা হইলো সময়সূচি, স্কুল ও কলেজেকে বানিয়ে ফেলা হইলো স্কুল কলেজে, তাই না? এই যে দেখো, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রককে যে আমরা বানাইলাম পরীক্ষা নিয়ন্ত্রক, তারপরে সময় সংক্রান্ত সূচি, এখান থেকে এই সংক্রান্তটাকে বাদ দিয়ে আমরা এটাকে বানাই ফেললাম সময়সূচি। একইভাবে এখান থেকে ওটাকে বাদ দিয়ে এটাকে বানাই ফেললাম স্কুল কলেজ। এই যে প্রসেসটা, যে প্রসেসটার জন্য এটা হয়েছে, সেটাকে বলে হচ্ছে সমাস। ওকে, পদ্ধতিটাকে, যেমন আমরা উপরে যে সংজ্ঞাটা দেওয়া আছে এটা যদি দেখি, যে বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস। এই যে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে সমাস, ঠিক আছে? আশা করি সমাস জিনিসটা একদম বেসিক্যালি কি সেটা তোমরা বুঝছো, সেটা বুঝতে কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, তারপরে এই যে এখানে ওইটাই বলা আছে যেটা আমি এইমাত্র বললাম, যে সংক্ষেপ করার এই প্রক্রিয়াটাই হচ্ছে সমাস। গেল, ফাইন, খুবই সহজ কথা। এবার আমাদের কিছু টার্মস জানতে হবে, হ্যাঁ। এই টার্মসগুলো হচ্ছে আমাদের সমাসের এই প্রক্রিয়াগুলা, এক্সাম্পলগুলা, তারপরে কি কি সমাস আছে সেগুলো বোঝার জন্য যেরকম ইম্পর্টেন্ট, সেরকম টার্মগুলো অ্যাজ ইট সেলফও আমাদের এমসিকিউতে দিয়ে দেয়, যে সমস্ত পদ কোনটা, এখানে ব্যাস বাক্য কোনটা, এখানে পরপদ কোনটা, পূর্বপদ কোনটা, ঠিক আছে? তো এই টার্মগুলো খুবই সহজ, হ্যাঁ, মানে সমাস পড়ার ইজিয়েস্ট পার্ট হচ্ছে এই ডেফিনিশন অ্যান্ড টার্মগুলো বোঝা, ঠিক আছে? তাহলে দেখো, সমাসবদ্ধ যে শব্দ সেটাকে বলে হচ্ছে সমস্ত পদ। সমাসবদ্ধ শব্দ বলতে কি বুঝাইতেছে, যেমন এই যে পরীক্ষাসমূহের নিয়ন্ত্রককে যে আমি ছোট করে আনলাম পরীক্ষা নিয়ন্ত্রক, তাইলে এখানে পরীক্ষা নিয়ন্ত্রক এটা হচ্ছে আমার সমাসবদ্ধ শব্দ, ঠিক আছে? মানে সমাস প্রক্রিয়াটা হওয়ার পরে এটা যেই শব্দে রূপান্তরিত হয়ে গেল, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ শব্দ। ওকে, তারপরে কি আছে, তারপরে বলছে যে এই সমস্ত পদের যে প্রথম অংশ সেটাকে আমরা বলি পূর্বপদ, আর শেষ অংশকে আমরা বলি পরপদ। তাহলে আবার যদি আমরা এই এক্সাম্পলটাই নেই, তাহলে এখানে পুরো পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা এটা তো তোমরা বুঝতেই পারতেছি। এটা এত ভাই চিন্তা করার কিছু নেই, যেটা আগে আছে সেটা পূর্বপদ, যেটা পরে আছে সেটা পরপদ, শেষ। এটা নিয়ে আর পেঁচানোর কোনো কিছু নেই, ঠিক আছে? তারপর কি আছে আমাদের, ওকে, তারপর বলছে যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে ব্যাস বাক্য বলে। মানে ওই যে আমাদের সমস্ত পদ হওয়ার আগে যেই
বড় সেন্টেন্সটা ছিল সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যাস বাক্য। যেমন ওখানে কি ছিল, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। তাইলে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এই যে বড় যে টার্মটা, এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা সমস্ত পদ জানলাম, পূর্বপদ জানলাম, পরপদ জানলাম এবং ব্যাস বাক্য জানলাম। তাহলে এই 4টা টার্ম আশা করি তোমাদের সবার মাথায় আছে। তোমরা যদি সম্ভব হয় না, যদি সম্ভব হয় কি তোমরা হচ্ছে বাসায় বসে রেকর্ডেড ক্লাস করতেছো, সম্ভব না হওয়ার কোনো কারণ নাই, খাতার মধ্যে এগুলো একটু ছোট করে নোট ডাউন করো। হ্যাঁ, যে আমরা কি কি শিখলাম? সমস্ত পদ, আমি সব না লিখি, হ্যাঁ সব লিখলে হুদায় আমার সময় বেশি লাগবে, আমার বিশ্রী হ্যান্ডরাইটিংটা তোমরা দেখবা, কোনো দরকার নেই। সমস্ত পদ, পূর্বপদ, পরপদ আর কি ব্যাস বাক্য, এগুলো লিখে ছোট্ট ছোট্ট ডেফিনেশন তুমি লিখে ফেলো, বা বইয়ে যেটা আছে সেটাই তুমি ছোট করে, বা তুমি কি বুঝছো মানে জাস্ট যখন তুমি পরবর্তীতে খাতাটা খুলবা যাতে দেখে বুঝতে পারো যে এখানে কি ছিল। ওকে, তো এই 4টা টার্মে ছোট করে ডেফিনেশন লিখে ফেলো ক্লাসটা পজ করে। ওকে, এবার আমরা এগিয়ে যাই। ব্যাস বাক্য জানলাম, তারপরে টার্ম কি আছে আমাদের? তারপরে টার্ম আছে হচ্ছে আমাদের সমসমান পদ। সমসমান পদ কি? এছাড়া যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে বলে সমসমান পদ। আচ্ছা, সমসমান পদ এখানে যেটা বলছে যেসব পদ নিয়ে সমাস হয়, খুবই সহজ এটার ব্যাখ্যা হচ্ছে যে আমাদের যে ব্যাস বাক্যটা আছে না, ব্যাস বাক্যের প্রত্যেকটা শব্দকে আমরা আলাদা আলাদা করে বলি হচ্ছে সমসমান পদ। ওকে, আচ্ছা, যেমন এখানে কি বলতেছে যে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এখানে পরীক্ষা সমূহের এটা একটা সমসমান পদ, নিয়ন্ত্রক এটা আরেকটা সমসমান পদ। তাইলে ওইটাই দাঁড়াইলো না যে ব্যাস বাক্যের প্রত্যেকটা শব্দই হচ্ছে একটা করে সমসমান পদ। ওকে, এটাও গেল, এই টার্মটাও সবাই লিখে ফেলো। আচ্ছা, সমস্ত পদ, সমস্ত পদ মানে কি? সমাস সাধিত যে শব্দটা সেটাকে আমরা বলতেছি সমসমান পদ। মনে রাখো, সাধারণত এক শব্দ হিসেবে লেখা হয়, যে এটাকে আমরা যখন আমাদের সমাস সাধন হয়ে যাবে আমরা সেটাকে একটা শব্দ হিসাবে লিখবো। এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, যে সমস্ত পদকে সাধারণত কি হিসাবে লেখা হয়? কি হিসাবে লেখা হয়? এক শব্দ হিসাবে লেখা হয়। খুবই সহজ কথা। উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কার জন্য কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে একটা হাইফেন বসে। যেমন স্কুল, কলেজ, যে মাঝে মাঝে আমরা সমাসাধিত শব্দতে পূর্বপদ আর পরপদের মাঝখানে একটা হাইফেন বসে দিই। খুবই সহজ কথা, আলাদা করে বুঝার কিছু নাই। কিছু ক্ষেত্রে এদেরকে আমরা আলাদা করে লিখি, যে ওদেরকে একটা শব্দে না লিখে আলাদা করে লিখতেছি। হ্যাঁ, এটা হচ্ছে বিভিন্ন কেস, যে আমরা কখনো সবসময় যে একদম একসাথে ওদের জোড়া লাগায় লিখতে হবে সেটা না, কখনো কখনো মাঝে হাইফেন থাকতে পারে, কখনো কখনো আমরা শব্দ দুইটাকে পাশাপাশি আলাদাও লিখতে পারি। আচ্ছা, এবার আমাদের সমাসের প্রকারভেদে আমরা আসি। তোমাদের খুবই শান্তি যে তোমাদের বইয়ে আছে সমাস হচ্ছে 4 প্রকার। আমরা পড়ছিলাম সমাস 6 প্রকার, তোমাদের জন্য আছে 4 প্রকার। খুবই মজা। তো কি কি? দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ এবং বহুব্রীহি। তোমাদের যেহেতু মাত্র 4 প্রকার আছে, তোমাদের জন্য মনে রাখা আরও ইজি। তো আমরা এই নামগুলো অবশ্যই মনে রাখবো, দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ এবং বহুব্রীহি। এগুলো থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসে। তো এখন নাম, এই নতুন নতুন অদ্ভুত নাম দেখে মনে করে না যে এগুলো কোনো ভয়ঙ্কর জিনিস, যেগুলো মুখস্থ করে মাথা নষ্ট হয়ে যাবে, সেটা কিছুই না। তুমি পড়লেই তুমি বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, দ্বন্দ্ব সমাস কি? খুবই সহজ, যে সমাসে পূর্বপদ আর পরপদ, পূর্বপদ কি পরপদ কি আমরা জানি, তো পূর্বপদ আর পরপদের দুইজনেরই অর্থের সমান প্রাধান্য থাকবে। মানে এখানে আমি পূর্বপদ আর পরপদ দুইটার অর্থই সমানভাবে ইম্পর্টেন্ট আমাদের সমস্ত পদটাকে প্রকাশ করার জন্য। এখন পূর্বপদ পরপদের অর্থের ইম্পর্টেন্সের কি আছে বা এটা কেন বলা হইতেছে, এটা আমরা সামনে আস্তে আস্তে পড়লেই বুঝে ফেলবো। ঠিক আছে, এখন জাস্ট একটু ধৈর্য রাখো আর নিজের উপর বিশ্বাস রাখো যে আমি এটা পড়লেই বুঝবো, আর আমার উপর একটু বিশ্বাস রাখো যে আমি ঠিক করে বুঝাইতেছি। ওকে, আচ্ছা, যেমন সোনা, রূপা, এটা একটা সমস্ত পদ, এটার ব্যাস বাক্য হচ্ছে সোনা ও রূপা। তো আমরা যখন বলতেছি সোনা রূপা, তখন কিন্তু আমরা সোনা এবং রূপা দুইটাকেই বুঝাইতেছি, তাই না? যেমন এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে সোনা রূপার দাম বাড়ছে, এটা মানে কি খালি সোনার দাম বাড়ছে? নো। খালি রূপার দাম বাড়ছে? নো। আমরা যখন বলতেছি সোনা রূপার দাম বাড়ছে, আমরা বলতেছি যে সোনা এবং রূপা দুইটারই দাম বাড়ছে। তাইলে এখানে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমার পূর্বপদ আর পরপদ দুইটারই একদম 50-50 শেয়ার আছে। এটার মিনিংয়ে আমরা যখন সোনা রূপা এই সমস্ত পদটা ব্যবহার করব একটা বাক্যে, তখন আমরা সোনা এবং রূপা উভয়কেই বুঝাচ্ছি। ওকে, একটা নয়েজ আসতেছে, একটু নয়েজটা শেষ হোক। ওকে, এই মশা মারার মেশিন নিয়ে আসছিল, মশা মারার মেশিন নিয়ে চলে গেছে।
আমরা পড়াশোনা কন্টিনিউ করি। ঠিক আছে, তাহলে দ্বন্দ্ব সমাসের একদম যে বেসিক ডেফিনিশন এটা তো আমরা বুঝছি যে পূর্বপদ আর পরপদের সমান গুরুত্ব থাকবে। ঠিক আছে, আর ওদের অর্থ ডিফারেন্ট হবে অবশ্যই, যে সোনা রূপা দুইটা ডিফারেন্ট জিনিস, কিন্তু ওদের এই বাক্যে অর্থ সেম, মানে সরি গুরুত্ব সেম। আচ্ছা, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয়, বিপরীত ও অনুরূপ শব্দের সংযোগ ঘটে। আচ্ছা, সমজাতীয় মানে কি? ওরা একই জাতীয় জিনিস। আমি যেটা বললাম যে অর্থ ডিফারেন্ট হলেও সোনা আর রূপা ডিফারেন্ট অর্থ বোঝায়, কিন্তু সমজাতীয় জিনিস, তাই না? সোনাও হচ্ছে একটা মূল্যবান ধাতু, রূপাও একটা মূল্যবান ধাতু। সেরকমভাবে মা বাবা এই দুইটা শব্দ সমজাতীয়। স্বর্গ ও নরক, জমা ও খরচ, বুঝতে পারতেছো যে দুইটা একই জাতীয় শব্দ। বিপরীত ও অনুরূপ, তারা বিপরীত হইতে পারে আবার একই রকমও হইতে পারে। যেমন স্বর্গ ও নরক, জমা খরচ, এগুলা কি? এগুলো হচ্ছে বিপরীত। আবার হাত ও পা, হাত ও পা কিন্তু একে অপরের বিপরীত এরকম না, একে অপরের বরং অনুরূপ, যে একটার সাথে আরেকটার মিল আছে এরকম বলা যায়। 19 ও 20 একে অপরের কাছাকাছি। ঝড় বৃষ্টি, পোটলা পুটলি, তারপরে কি তুমি আমি, আসা যাওয়া, ভালো মন্দ, ধীরে সুস্থে, যাই হোক বুঝতে পারতেছো ব্যাপারটা কি? যে প্রথমত অর্থ আলাদা হবে, কিন্তু দুইটা পদ হচ্ছে সমজাতীয় হবে, ওরা বিপরীতও হইতে পারে আবার অনুরূপও হইতে পারে, এবং আমাদের সমস্ত পদটাতে পূর্বপদ এবং পরপদের গুরুত্ব সমান হবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে তোমরা খাতার মধ্যে এটা একটু লিখে রাখো। ঠিক আছে, যে দ্বন্দ্ব সমাস, পারলে এই দ্বন্দ্ব সমাস এই হেডিংটা একটু ডিফারেন্ট কালি দিয়ে দাও, তোমাদের হাতে সময় তো আছে, তাই না? কেউ পরীক্ষার আগের দিন ক্লাস করে থাকলে ভিন্ন ব্যাপার, যারা আগে ভাগে করতেছো, যারা একটু সিরিয়াস, হাতে সময় তো আছে, রাইট? একটু সুন্দর করে নোট খাতা নিয়ে বসে দ্বন্দ্ব সমাসে শর্টকাটে আমি যেগুলো বলছি এটা একটু লিখে রাখো। হ্যাঁ, তোমরা তো এখন রেকর্ড তো পিছায় গিয়ে দেখতে পারবা, তা আমি যেটা বললাম শর্টকাটে ওই জিনিসগুলো একটু লিখে রাখো, যে ওদের পূর্বপদ পরপদের গুরুত্ব সমান, সমজাতীয়, বিপরীত অথবা অনুরূপ। ওকে, আচ্ছা, এবার দ্বন্দ্ব সমাসের মধ্যে আরও কিছু কথাবার্তা আছে এখানে আমাদের। কিছু দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের বিভক্তি সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে। বিভক্তি বলতে কি বুঝাইতেছে? এই যে হাতে ও কলমে, যে এখানে এটা হচ্ছে বিভক্তি, চোখে ও মুখে, এই যে চোখ এ ও মুখ এ, এই এগুলা কি? এগুলা হচ্ছে বিভক্তি। তো বলতেছে যে কিছু দ্বন্দ্ব সমাসে আমাদের সমাসবদ্ধ হওয়ার পরেও এই বিভক্তিগুলা হচ্ছে গিয়ে থেকে যায়, বিদ্যমান থাকে, এগুলো সরে যায় না। তাইলে এই ধরনের দ্বন্দ্ব সমাসের নাম কি? এই ধরনের দ্বন্দ্ব সমাসের নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। তাইলে তোমরা এই যে লিখছো না, এটার নিচে দ্বন্দ্ব সমাসের মূল ডেফিনিশন তো লিখলাম, এটার নিচে আবার একটা সাবটাইটেল দাও, যে অলুক দ্বন্দ্ব সমাস। আমার হ্যান্ড রাইটিং খুবই বাজে, এটা নিয়ে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো অলুক দ্বন্দ্ব সমাস কোনগুলা? যাদের হচ্ছে বিভক্তিটা বিদ্যমান থাকে, এবং এক্সাম্পলগুলা ভেরি ইম্পর্টেন্ট, এই এক্সাম্পলগুলা থেকেই তোমাকে বলবে যে নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস। ওকে, তো এই এক্সাম্পলগুলো প্লিজ সবাই মাথায় রাখবা। ডেফিনিশন তো অবশ্যই বুঝবা, কিন্তু এক্সাম্পলগুলো বেশি গুরুত্ব দিয়ে মাথায় রাখবা। ঠিক আছে? এটা এমন না যে তোমার এখন পড়েই মুখস্থ করে ফেলতে হবে, এখন মাথায় রাখো, বুঝো, আস্তে আস্তে পরে যখন রিভিশন দিতে থাকবো বারবার। কেউ যদি এখন ক্লাস 9-এ বসে এই ক্লাসটা করো, তোমার স্কুলের কতগুলো এক্সাম যাবে, এসএসসির মডেল টেস্ট আসবে, তারপরে গিয়ে এসএসসি পরীক্ষা দিবা। তো তুমি প্রত্যেকটা এক্সামের আগে যদি 2বার করে বা 1বার করেও রিভিশন দাও, তাইলেও কিন্তু সব মাথায় বসে যায়, তাই না? ওকে, তারপর কি বলতেছে? যে সমসমান পদ কখনো কখনো 2-এর বেশিও হতে পারে, যেমন সাহেব বিবি গোলাম, হাত পা চোখ কান ইত্যাদি। আচ্ছা, বলতেছে এখানে সমসমান পদ যে শুধু 2টাই থাকতে হবে, পূর্বপদ পরপদ এরকম না, 2-এর বেশিও হতে পারে। তাইলে আমরা একটা কাজ করি, এখানে আমরা ছোট্ট একটা স্টার দিয়ে এটাও লিখে রাখি, বা জাস্ট এক্সাম্পলগুলো লিখে রাখো, তাই না? সাহেব বিবি গোলাম, চোখ মুখ হাত পা যেটা ছিল সেটাই, তাইলে তোমার দেখলেই বুঝতে পারবা যে এখানে আমার কি ছিল। ঠিক আছে, যে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, দ্বন্দ্ব সমাসের আন্ডারে কী কী ছিল, তাহলে আমাদের একদম পুরো মাথায় ঢুকে গেল। হ্যাঁ, তাহলে আমরা দ্বন্দ্ব সমাস জিনিসটা আমরা আরেকবার একটু রিভিশন দিয়ে দিই। আমি বলি, আমি কিন্তু এটা মনে করো এমন না যে আমারও একদম মুখস্থ, এখন আমি তোমাদেরকে পড়াইলাম, এখন আমি বলি, যারা একটু গুরুত্ব দিয়ে বুঝছো আমার মনে হয় তাদেরও মাথায় এটুকু আসে যে পূর্বপদ আর পরপদের গুরুত্ব সমান হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্বন্দ্ব সমাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, যে পূর্বপদ আর পরপদের গুরুত্ব সমান হবে, এবং পূর্বপদ আর পরপদ সমজাতীয় হবে, বিপরীত শব্দও হইতে পারে, অনুরূপ শব্দ মানে একটা অপরটার সিমিলার এরকম শব্দও হইতে পারে।
তারপর অলুক দ্বন্দ্ব সমাস কোনগুলো? অলুক দ্বন্দ্ব সমাস হচ্ছে যেগুলো সমাসবদ্ধ হওয়ার পরেও ওদের বিভক্তিগুলো বিদ্যমান থাকে, ওই যে মাঝে চোখে, হাতে এইগুলা রয়ে গেছে, এগুলাকে বলে হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। তারপরে আরেকটা কথা কি বলা ছিল? আরেকটা কথা বলা ছিল যে এটার অনেকগুলা পদ থাকতে পারে, যেমন কি ছিল? সাহেব বিবি গোলাম, মানে দুইটাই যে হবে পূর্বপদ আর পরপদ এরকম না, আরও বেশিও থাকতে পারে। তাহলে দ্বন্দ্ব সমাস আশা করি সবার ক্লিয়ার, এটা নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। এবার আমরা যদি আর একটু এগিয়ে যাই, এখানে আমাদের নেক্সট আছে হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে কি বলা আছে? যে সমাসে পরপদের অর্থ হচ্ছে প্রাধান্য পায়। যেমন গোলাপ নামের ফুল গোলাপ ফুল। দেখো এখানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে কিভাবে? গোলাপ নামের ফুল, তাইলে আমরা কার কথা বলতেছি? আমরা একটা ফুলের কথা বলতেছি যার নাম হচ্ছে গোলাপ। তাইলে এখানে কোন শব্দটা বেশি প্রাধান্য পাচ্ছে? ফুল শব্দটা বেশি প্রাধান্য পাচ্ছে না? তাইলে এটা কি হইলো? এটা হইলো তাইলে কর্মধারয় সমাস, যেখানে পরপদ হচ্ছে বেশি প্রাধান্য পায়। যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। এবার আমাদের কর্মধারয় সমাসের আন্ডারে কিছু প্রকারভেদ আছে, এইগুলো আমরা একটা একটা করে দেখব। ওরে বাবা, কি চলে আসছে! এই জিনিসটা এত পেন দেয়। আচ্ছা, কিছু কর্মধারয় সমাসে সমসমান পদে যে যোজক থাকে। যোজক মানে তো আশা করি তোমরা বুঝো, যে যোজক হচ্ছে দুইটা শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে যারা, দুইটা শব্দকে যোগ করে যারা, তাদেরকে আমরা বলি হচ্ছে যোজক। খাস যে জমি, খাস জমি। চিত যে সাঁতার, চিত সাঁতার। তো বাকিগুলো এক্সাম্পল তোমরা দেখে নিও। মানে বেসিক্যালি এটাই যে সমসমান পদে হচ্ছে যোজক হিসাবে যে শব্দটা থাকবে, ঠিক আছে? কোন একটা অঞ্চলের আছে না যে কথার মধ্যে মধ্যে যে বলে, এটা অনেকটা ওই রকম। ওকে, তারপরে কি আছে? এবার আছে হচ্ছে আমাদের দ্বিগু কর্মধারয়। তাইলে কর্মধারয় সমাসও একইভাবে প্লিজ তোমরা এভাবে লিখে ফেলো যে কর্মধারয় সমাস। তারপর কর্মধারয় সমাসের মূল সংজ্ঞাটা কি? যে পরপদ প্রাধান্য পায়। তারপরে আমরা ফার্স্টের প্রকারভেদ কি পড়লাম? যে তাদের মধ্যে হচ্ছে যে থাকে পূর্বপদ আর পরপদের মধ্যে। এবার আমরা আসি হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাসে। দ্বিগু কর্মধারয় সমাস কোনটা? কিছু কর্মধারয় সমাসে সমসমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ, মধ্যপদ লোপিতে চলে আসছি, দ্বিগুতে ছিলাম। পূর্বপদ সংখ্যাবাচক হয়। দেখো পূর্বপদ মানে কি? যেটা আগের পদ সেটা সংখ্যাবাচক হয়, মানে কি? সেটা দিয়ে কোনো একটা সংখ্যা বুঝাইতেছে, তাই না? তাইলে তিন ফলের সমাহার ত্রিফলা, চার রাস্তার মিলন চৌরাস্তা। এটা এটা দেখে না চিনার কোনো কারণ আছে? যখন আমরা এটা দেখলেই তো আমরা বুঝতে পারবো এটা দ্বিগু কর্মধারয়, সামনে একটা সংখ্যা থাকলেই, তাই না? তাইলে ফার্স্টে আমরা ক নাম্বারে যেটা ছিল সেটা একটু ছোট করে লিখবো, যে সমসমান পদে যে থাকে যোজক হিসেবে। তারপর দ্বিগু কর্মধারয় কোনগুলো? যেগুলো পূর্বপদ হয় হচ্ছে সংখ্যাবাচক। এবার আসি আমরা মধ্যপদ লোপী। মধ্যপদ লোপী নাম শুনেই বুঝতে পারতেছি কি হবে? মধ্যপদটা লোপ পাবে, যে মাঝখানে কোনো একটা পদ থাকবে যেটা হচ্ছে লোপ পাবে বা যেটা হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। যেমন ঘি মাখানো ভাত, তাহলে এখানে কি হইলো? মাখানোটা ভ্যানিশ হয়ে গেল ঘি ভাত। হাতে পরা হয় যে ঘড়ি, মধ্যপদ ভ্যানিশ হয়ে গেল হাত ঘড়ি। না বোঝার কোনো কারণ আছে? প্রত্যেকটা এক্সাম্পল আর আমি রিডিং পড়লাম না, এটাও তোমরা লিখে নাও যে মধ্যপদ লোপী। এটা লিখলেই তোমার মাথায় থাকবে যে ঠিক আছে, মধ্যপদ লোপী কর্মধারয় মানে যেখানে মধ্যপদ লোপ পেয়ে যাইতেছে। ওকে, তাইলে আমরা তিনটা পড়লাম কর্মধারয়ের মধ্যে। একটা হচ্ছে ওই যে থাকে যোজক হিসেবে। তারপরে আমরা পড়লাম দ্বিগু কর্মধারয়, যেখানে পূর্বপদ সংখ্যাবাচক। তারপরে আমরা পড়লাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়, যেখানে মধ্যপদ লোপ পেয়ে যায়। ফাইন। যার সঙ্গে তুলনা করা হয়, এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুইটা থেকে আমরা দেখবো যে অনেক এমসিকিউ আসছে বোর্ডে, এই দুইটা থেকে বোর্ডে অনেক এমসিকিউ আসে। ওকে, যার সঙ্গে তুলনা করা হয় তা হচ্ছে উপমান। মনে করো আমি একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে কম্পেয়ার করতেছি। হ্যাঁ, মনে করো আমি বললাম যে কারো চামড়া হচ্ছে দুধের মতো সাদা, তাহলে আমরা কার সাথে কম্পেয়ার করতেছি? দুধের সাথে। তাহলে এখানে দুধটা হবে হচ্ছে আমার উপমান, রাইট? আচ্ছা, কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। তাহলে সমাসটা হইতেছে কার কার মধ্যে? উপমান প্লাস একটা গুণবাচক শব্দ। উপমান আর উপমিতের মধ্যে মেন পার্থক্যটাই হচ্ছে আমরা এভাবে মনে রাখতে পারবো যে উপমান কর্মধারয় কোনটা? উপমান কর্মধারয় হচ্ছে আমার উপমান প্লাস গুণবাচক শব্দ। ওকে,
যেমন কাজলের মতো কালো, তাইলে আমি এখানে কাজলের সাথে কম্পেয়ার করতেছি যে কোনো একটা কিছু, মনে করো আমি বলতেছি কারো চোখ কাজলের, চোখ না, চোখ আর কাজল তো অনেক কাছাকাছি হয়ে গেল, মনে করো বলতেছি যে কোনো একটা হয়তো অবজেক্ট, মনে করো এই কলমটা, ঠিক আছে, এই কলমটা কি কাজলের মতো কালো, তাইলে আমি ওকে কার সাথে তুলনা করতেছি, কাজলের সাথে তুলনা করতেছি। হ্যাঁ, তাইলে কাজল আমার এখানে কি, কাজল হচ্ছে আমার উপমান, যার সাথে তুলনা করব সে উপমান, উপমান প্লাস গুণবাচক শব্দ, তাইলে কাজল কালো। আচ্ছা আজান দিচ্ছে, আরেকটা পজ দেই। তো চেহারার দিকে তাকাই না ভয়ে। ওকে, আমরা আজান শেষ, আমরা আবার শুরু করি। তাইলে আমরা দেখলাম এখানে যে উপমান কর্মধারা হচ্ছে, আমরা আমাদের যে উপমান পদ সেটার সাথে গুণবাচক শব্দের যখন সমাস হবে, তাহলে গুণবাচক শব্দটা কী ছিল, মানে বৈশিষ্ট্যটা কী ছিল। এখানে গুণবাচক শব্দ বলতে নট নেসেসারিলি যে কোনো গুণই হইতে হবে, আমরা কেউ অনেক খারাপ বা কোনো কিছু খুব কুৎসিত সেটাও বুঝাইতে পারি, কিন্তু এখানে গুণবাচক শব্দ বলতে বিশেষণ বা কোনো একটা বৈশিষ্ট্যবাচক শব্দ সেটা বুঝাইতেছি। তো এখানে কাজলের মতো কালো, তাহলে এখানে গুণটা কি, কোন গুণবাচক শব্দটা কি, সেটা গুণবাচক শব্দ বা যেই বৈশিষ্ট্যের তুলনা করব সেটা হচ্ছে কালো, তাইলে আমার উপমান পদ প্লাস গুণবাচক শব্দ আমরা পাইলাম কাজল কালো। সেম শসের মতো ব্যস্ত, শসে এইটার মানে সম্ভবত খরগোশ, আর শস ব্যস্ত মানে খরগোশের মতো ব্যস্ত বা খরগোশের মতো তাড়াহুড়া করে যাইতেছে, সম্ভবত এরকম কিছুই বুঝাইতেছে। তো এই যে তাহলে আমরা তুলনা করতেছি কার সাথে, খরগোশের সাথে, তাইলে এখানে আমরা আমাদের উপমান প্লাস গুণবাচক শব্দটা বা বৈশিষ্ট্যটা কি, ব্যস্ত হওয়া, তাইলে আমরা কি পাইলাম, শস ব্যস্ত। ওকে, তাইলে আমরা চারটা পড়ে ফেললাম, উপমান কর্মধারায় পড়লাম, এবার আমরা পড়বো হচ্ছে উপমিত কর্মধারায়। ওকে, এখন উপমিত যা আমরা উপমানে কি পড়ছি, উপমান হচ্ছে যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে উপমান, তাইলে উপমিত কোনটা হবে চিন্তা করো, তাইলে যাকে তুলনা করব, মানে মনে করো আমি বলতেছি যে আমি কি বলবো, আচ্ছা নিজের নিয়ে কিছু মাথায় আসতেছে না, অ্যাগেন আমরা মনে করো এই যে বলতেছিলাম যে এই কলমটা হচ্ছে কাজলের মতো কালো, তাইলে আমার এখানে কাজল ছিল হচ্ছে উপমান, যে আমি কাজলের সাথে কম্পেয়ার করতেছি, কাকে কম্পেয়ার করতেছি, এই কলমটাকে কম্পেয়ার করতেছি, তাহলে এই কলমটা কি আমার, তাহলে এই কলমটা হচ্ছে আমার উপমিত বা উপমেয়, তাই না, যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয়, সরি উপমিত না, সে হচ্ছে উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়, তাইলে দেখো এখন উপমান উপমেয় উপমিত এত কিছু দেখো তোমাদের মাথা গুলায় যেতে পারে যে এখানে কি সংজ্ঞা দেওয়া এখানে কি সংজ্ঞা দেওয়া, মেইন জিনিসটা বুঝো যে ওখানে আমরা কি দেখছিলাম, ওখানে আমরা দেখছিলাম যে উপমান পদের সাথে গুণবাচক, আর এখানে আমার কার সাথে কার সমাস হইতেছে, এখানে হচ্ছে আমার উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হইতেছে, তোমরা এখানে লিখো উপমেয় পদ প্লাস উপমান পদ, এটা যেভাবে লিখছো না যে উপমান প্লাস গুণবাচক, এখানে লিখো উপমেয় প্লাস উপমান, ঠিক আছে, আমি লিখলাম না কারণ এখানে সুন্দর মতো স্পেস নাই লেখার। এগুলাকে বলে হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তাইলে উপমান কর্মধারয় আর উপমিত কর্মধারয় আশা করি সবাই বুঝতে পারছো। তাইলে পুরুষ সিংহের ন্যায়, তাইলে দেখো এখানে আমরা কাকে কম্পেয়ার করতেছি, আমরা এখানে পুরুষকে কম্পেয়ার করতেছি, কার সাথে কম্পেয়ার করতেছি, সিংহের সাথে কম্পেয়ার করতেছি, তাইলে এখানে সিংহ পুরুষ, আমরা যখন সিংহ পুরুষ বলতেছি আমরা যাকে কম্পেয়ার করতেছি এবং যার সাথে কম্পেয়ার করতেছি দুইটা জিনিসই কিন্তু এখানে আছে, কিন্তু সরি, কিন্তু এখানে দেখো আমরা কার সাথে কম্পেয়ার করতেছি, কাজলের সাথে, সেই কাজল এখানে আছে, কিন্তু কাকে কম্পেয়ার করতেছি সেটা কিন্তু এখানে নাই, মনে করো বললাম কারো চুল হচ্ছে কাজলের মতো কালো, সেই চুলটা কিন্তু এখানে নাই, তাই না, তাইলে এটা ছিল আমাদের উপমান কর্মধারায়, যেখানে আমাদের উপমান এবং উপমিত দুইটাই থাকবে, সেটা হচ্ছে আমাদের উপমিত কর্মধারায় সমাস। ওকে, আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা একটু খুবই সরি ওভারলুক করে গেছি, যেখানে যেটা হচ্ছে যে এই উপমান কর্মধারায় বলা হচ্ছে পরপদ সাধারণত বিশেষণ হয়, যে উপমান কর্মধারায় পরপদ হচ্ছে সাধারণত বিশেষণ হয়, আর উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে উভয় পদই বিশেষ্য হয়। তাহলে আমার যখন এইগুলাকে শনাক্ত করতে হবে, চিনতে পারতে হবে, তখন আমরা এই জিনিসটাও দেখতে পারি যে যদি আমাদের পরপদ বিশেষণ হয়, যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরপদটা বিশেষণ, তাহলে আমরা বুঝতে পারবো এটা কি, এটা হচ্ছে উপমান কর্মধারয়, আর দুইটাই যদি আমাদের বিশেষ্য হয় সেটা হচ্ছে উপমিত কর্মধারয়, রাইট।
আচ্ছা, এরপর আমরা আসি কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়, এগুলোকে রূপক কর্মধারয় সমাস বলা হয়। তাহলে আমরা আরেকটা নতুন প্রকারভেদ দেখলাম, সেটা কি? সেটা হচ্ছে রূপক কর্মধারয়। তাহলে রূপক কর্মধারয় সমাস কোনগুলা? যেখানে আমরা উপমেয় আর উপমানকে অভেদ ধরে নেই, মানে আমরা দুজনকে এক ধরে নেই। যেমন বিষাদ রূপ সিন্ধু, যে বিষাদটাই সিন্ধুর মতো একদম বড়, যে আমাদের বিষাদ, বিষাদ মানে হচ্ছে দুঃখ, ঠিক আছে, যে দুঃখটা এত বেশি এটাকে সাগরের মতো মনে হইতেছে, ঠিক আছে, তাইলে এটা হচ্ছে বিষাদ সিন্ধু, যে দুইটাকে মোটামুটি একই কল্পনা করে নেওয়া হয়। মন রূপ মাঝি, মনের মতো যে মাঝি সেটা কি? সেটা হচ্ছে মন মাঝি। তাইলে আমাদের কর্মধারয় সমাস শেষ। আশা করি কর্মধারয় সবগুলো প্রকারভেদ সবাই বুঝতে পারছো। প্রকারভেদগুলো প্লিজ তোমরা ছোট ছোট করে একটু নোট ডাউন করে রাখো, ঠিক আছে? আমাদের প্রকারভেদগুলো কি ছিল আমরা আরেকবার দেখি, যে একটা হচ্ছে সমস্যমান পদে যে যোজক থাকে, তারপর দ্বিগু কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, উপমান, উপমিত, এবং লাস্টে ছিল হচ্ছে রূপক কর্মধারয়। ওকে, এরপরে আমরা যাই। তাইলে আমাদের দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস এই দুইটা পড়া হয়ে গেছে। এবার আমরা আগায় যাই আমাদের তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাস আমরা কোনটাকে বলি? সমস্যমান পদের বিভক্তি। বিভক্তি মানে কি? বিভক্তি মানে ওই যে আমরা আগে দেখে আসলাম না, যে আমাদের পদগুলার সাথে যে বিভিন্ন ধরনের, কি বলবো, যে একটা পদ, মনে করো আমি বললাম যে একটা পদ কি, কারো একটা নাম, মনে করো রহিম, ঠিক আছে, এখন রহিম শব্দটার বাক্যের সাথে সংযোগ স্থাপনের জন্য আমি কি বললাম, মনে করো রহিমের ভাই ঢাকা যাচ্ছে, ঠিক আছে, তাইলে এই রহিম শব্দটার আমরা এই বাক্যে সংযোগ স্থাপন করার জন্য ওর সাথে যা ইউজ করলাম এর, এটাই কি হচ্ছে আমাদের বিভক্তি, ঠিক আছে। যার বিভক্তি কি জানো না, একদম ছোট্ট করে, যাতে এখানে কি পড়তেছি সেটা বুঝতে পারো, সেজন্য ছোট্ট করে একটি এক্সাম্পল দিয়ে নিলাম। আচ্ছা, আর সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তার নাম হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে আমরা এখন বিভক্তি লোপ পাওয়া, অনুসর্গ লোপ পাওয়া দুইটাই দেখব। আর এই সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পায়। তাইলে আমরা আগে কর্মধারয় সমাসেও দেখছি যে পরপদের অর্থ প্রাধান্য পায়, এটাতেও আমরা দেখতেছি যে এখানে হচ্ছে আমাদের পরপদের অর্থ প্রাধান্য পায়। কিন্তু এখানে মূল ডিফারেন্সটা কি? মূল ডিফারেন্স হচ্ছে এখানে বিভক্তি লোপ পায় এবং অনুসর্গ লোপ পায়। ওকে, তাহলে বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কি? দুঃখকে প্রাপ্ত, এই যে কেটা বাদ হয়ে গেল, বিভক্তি বাদ, দুঃখ প্রাপ্ত। ছেলেকে ভুলানো, ছেলে ভুলানো। তারপরে মামার বাড়ি, এই যে র, এখানে বিভক্তি কি? আচ্ছা, এখানে বিভক্তি হচ্ছে কে, তারপরে এখানে বিভক্তি হচ্ছে র, আর এখানে বিভক্তি হচ্ছে অন্তস্থ, তাই না, গোলায় ভরা। তারপরে এখানে আরো কি আছে? এখানেও কে। তারপরে ধানের ক্ষেত, এখানে বিভক্তি কি? এখানে বিভক্তি হচ্ছে এর। তারপরে পথের, অকাল এ মৃত্যু, গাছে পাকা। তাইলে এই বিভক্তিগুলো যখন লোপ পাবে আমরা এদেরকে বলবো বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাস। সন্নিহিত অনুসর্গ, এই যে মধু দিয়ে মাখা, এই দিয়েটা বাদ হয়ে যাচ্ছে। চিনি দিয়ে পাতা, রান্নার জন্য ঘর, বিয়ের জন্য পাগল, গ্রাম থেকে ছাড়া, আগা থেকে গোড়া। তাইলে যেটা আমি বললাম যে আমাদের এত কমপ্লিকেট করার দরকার নেই, বই থেকে আমাদের কোয়েশ্চেন আসে, আজ পর্যন্ত যা আসছে বই থেকেই আসে, ঠিক আছে। তাইলে আমরা যেখানে হচ্ছে অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাস পড়বো, আমরা এই তিনটা অনুসর্গ স্পেশালি মনে রাখবো, দিয়ে, জন্য, থেকে, ঠিক আছে। আমাদের বইয়ে এই তিনটা দিয়ে এক্সাম্পল আছে। ওকে, তারপরে যদি আমরা যাই, কিছু ক্ষেত্রে আমাদের বিভক্তি লোপ পায় না, তখন আমরা এদেরকে বলি হচ্ছে অলুক তৎপুরুষ। তো আমরা এমনিতে তো ওমা কই চলে আসলাম, এমনিতে তো ওদের সংজ্ঞা পড়ে আসছে যে বিভক্তি লোপ পাবে। যদি কোনো ক্ষেত্রে বিভক্তি লোপ না পায় তাইলে সেটাকে আমরা বলি হচ্ছে অলুক তৎপুরুষ, ঠিক আছে। কি হইল? হায় রে আল্লাহ, এই বোর্ডটা মানে ডিস্টার্ব দেওয়া ছাড়লো না। দুনিয়া উল্টায় যাবে, দেশের সরকার পরিবর্তন হয়ে যাবে, কিন্তু বোর্ড আমারে জ্বালানো ছাড়বে না। এমন করতেছে কেন? আচ্ছা, যেমন ইচ্ছা তেমন করুক, তোমরা খালি মনে রাখো, ঠিক আছে। যেমন গরুর গাড়িয়ে, যে এখানে আবার বিভক্তি, এই যে র বিভক্তি, তেলে ভাজা, এ বিভক্তি, এগুলা লোপ পায় নাই। তাইলে এটা কি? এটা হচ্ছে আমার অলুক তৎপুরুষ সমাস। তারপরে যদি আমরা আগাই, হায় আল্লাহ এমন করতেছে কেন? ভালো লাগছে না। আচ্ছা, তোমরা তো বই থেকে পড়বা, সমস্যা নেই,
এরপর আর কিছু আছে না? এই পেজই শেষ। ঠিক আছে, অসুবিধা নাই, আমরা এগিয়ে যাই। ওকে, যতটুক লাগবে ওটুক আছে। বহুব্রীহি সমাস কি? যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটার অর্থই বুঝাইতেছে না। তাইলে আমরা এতক্ষণ কি দেখছি? দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পূর্বপদ পরপদ দুইটাই বুঝাইতেছে, কর্মধারয়ের ক্ষেত্রে পরপদ বেশি ইম্পর্টেন্ট। তারপরে কি পড়লাম আমরা এইমাত্র? কি জানি পড়লাম? তৎপুরুষ। তৎপুরুষের ক্ষেত্রে হচ্ছে পরপদ বেশি ইম্পর্টেন্ট। এখন আমাদের বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা পূর্বপদ পরপদ কোনোটাকেই না বুঝায় অন্য কিছু বুঝাইতেছি। হ্যাঁ, যেমন বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, বউ ভাত। তো বউ ভাত দিয়ে আমরা কি বউকে বুঝাইতেছি বা ভাতকে বুঝাইতেছি? না, আমরা বউ ভাত বলতে অনুষ্ঠানটাকে বুঝাইতেছি। সেরকম লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, সেটা হচ্ছে লাঠালাঠি। তাহলে এখানে কি আমরা লাঠা বুঝাচ্ছি বা লাঠি বুঝাচ্ছি? নো, আমরা যুদ্ধটাকে বুঝাইতেছি, রাইট? আচ্ছা, পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকার বহুব্রীহি বলে। প্লিজ একটু লিখো যে সমানাধিকার বহুব্রীহি হেডিংটা দিয়ে, সমানাধিকার বহুব্রীহি হেডিংটা দিয়ে লিখে নাও যে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। যেমন লাল পেরে, এখানে লাল কি? লাল হচ্ছে একটা লাল হচ্ছে একটা বিশেষণ, যে লাল হচ্ছে কোনো একটা কিছু রং বুঝাইতেছে, ডিফাইন করতেছে, তাই লাল অবশ্যই বিশেষণ। আর পেরে মানে কি? এই যে শাড়ির পাড় থাকে না, এটা শাড়ি না, যদিও এটা ওর নাম, মনে করে এটা হচ্ছে পাড়। হ্যাঁ, তাইলে যেই শাড়ির পাড় হচ্ছে লাল রঙের, সেটাই লাল পেরে। পূর্বপদ ও পরপদ উভয়ই হচ্ছে বিশেষ্য এবং কখনো কখনো ক্রিয়া বিশেষ্য হইতে পারে, সেটাকে বলবো হচ্ছে আমরা ব্যাধিকরণ বহুব্রীহি। তাহলে ব্যাধিকরণ বহুব্রীহি দিয়ে তোমরা একটু কোলন দাও, কোলন দিয়ে লিখো যে গোফ খেজুরে যার, তাকে আমরা বলি হচ্ছে গোফ খেজুরে। ওকে, তাহলে এখানে আমার গোফ এটাও বিশেষ্য, খেজুরে এটাও বিশেষ্য। তাহলে আমরা গোফ খেজুরে শব্দটা দিয়ে কি গোফ বুঝাচ্ছি বা খেজুরে বুঝাচ্ছি? না, গোফ খেজুরে দিয়ে আমরা কোনো একটা মানুষকে বোঝাচ্ছি। ওকে, তারপরে যদি আমরা আসি নেক্সট হচ্ছে পদলোপী বহুব্রীহি। পদলোপী বহুব্রীহি কোনটা? যেখানে হচ্ছে এক বা একাধিক পদলোপ পায়। খুবই সহজ। চিরুনির মতো দাঁত যার, চিরুন দাঁতি। অ্যাগেন চিরুন দাঁতি দিয়ে আমরা চিরুনকেও বুঝাচ্ছি না, দাঁতকেও বুঝাচ্ছি না, বুঝাচ্ছি কোনো একটা মানুষকে যার দাঁত হচ্ছে চিরুনির মতো। বা এখানে হয়তো অন্য কোনো প্রাণীকে বুঝায়, আমি জানি না, চিরুন দাঁতি দিয়ে হয়তো কোনো প্রাণীকে বুঝায়। আচ্ছা, তাহলে মেন কথা কি? মেন কথা হচ্ছে পদ লোপ পাইতেছে, ঠিক আছে? তারপরে যদি যাই, পারস্পরিক ক্রিয়ায় কোনো অবস্থা তৈরি হলে তাকে ব্যতিহার বহুব্রীহি বলি। পারস্পরিক ক্রিয়া মানে কি? একটা অ্যাকশন থাকবে, একটা রিয়াকশন থাকবে, দুইটা পক্ষ থাকবে, কোনো একটা পারস্পরিক ক্রিয়া থাকবে। যেমন কি হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি মানে কি? দুইজন হাতে দিয়ে যুদ্ধ করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে হাতাহাতি। একইভাবে কানে কানে যে কথা, যে আমি তোমার কানে কথা বলছি, তুমি আমার কানে কথা বলছো, হয়ে গেল কানাকানি। আচ্ছা, যে বহুব্রীহি সমাসে সমসমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে অলুক বহুব্রীহি বলে। যে পূর্বপদের যে বিভক্তি সেটা হচ্ছে অক্ষুণ্ণ থাকবে, সেটা চেঞ্জ হবে না। তাহলে আমরা বলবো কি? গায়ে পড়া, কানে খাটো, যে কানে খাটো। ওকে, যে বহুব্রীহি সমাসের পূর্বপদ হচ্ছে সংখ্যাবাচক তাকে আমরা বলি হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এটা আমরা এর আগে কোথায় দেখতে? আগে আমরা দেখছিলাম মনে হয় দ্বিগু কর্মধারয়, তাই না? যেখানে হচ্ছে পূর্বপদ সংখ্যাবাচক ছিল। এখানে কি? চতুর্ভুজ আর হচ্ছে 3 তার যে যন্ত্রের, সে হচ্ছে সেতার। ওকে, তাইলে আমাদের সমাস বই থেকে পড়া মোটামুটি শেষ। এবার আমরা একটু এমসিকিউ সলভ করে ফেলবো এবং দেখবো আমরা সব কিছু পারতেছি নাকি। আচ্ছা, ব্যাস বাক্য কোনটিকে ব্যাখ্যা করে? খুবই সহজ। ব্যাস বাক্য কাকে ব্যাখ্যা করে বলতো? আমরা যে সমস্ত পদটা থাকে, সমস্ত পদটার একটা কি বলবো, ডেসক্রাইবড, মানে সমস্ত পদটাতে কি বলা হয়েছে এটা ব্যাখ্যা করা থাকে কোথায়? ব্যাস বাক্যতে, তাই না? যে সমস্ত পদটাকে ব্যাখ্যা করতেছে হচ্ছে আমাদের ব্যাস বাক্য। তাহলে অবশ্যই আমাদের আনসার হবে সমস্ত পদ। ওকে, নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ? আচ্ছা, এখানে তো শশব্যস্ত আমাদের এক্সাম্পলেই ছিল, আমরা এইমাত্র পড়েই আসি। তাও একটু মনে করো যে উপমানে কি বলা হয়েছিল? উপমান হবে হচ্ছে আমাদের যে গুণবাচক শব্দটা থাকবে পরে এবং শুরুতে থাকবে হচ্ছে আমাদের উপমান, মানে যার সাথে কম্পেয়ার করতেছি সে থাকবে, তাই না? তাইলে শশব্যস্তই হওয়ার কথা। যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করব তাকে আমরা বলি হচ্ছে উপমান, আর যাকে তুলনা করছি তাকে আমরা বলি হচ্ছে উপমেয়, রাইট?
তাহলে যার সাথে তুলনা করা হয় তাকে আমরা উপমান বলবো, খুবই সহজ। ওকে, আলু সিদ্ধ কোন সমাসের উদাহরণ? আচ্ছা, এটা আমরা একটু মনে করি তো। আলু সিদ্ধ, আমি নিজেই ভুলে গেছি এক্সাম্পল। আলু সিদ্ধ মনে হচ্ছে আমরা কর্মধারায় দেখে এসেছি, তাই না? আরে ভাই এমন করিস না ভাই আমার সাথে, দাঁড়াও। ওপেন উইথ, ওকে ঠিক হয়ে গেছে। কি চাইনিজ জাপানিজ লেখা এসে পড়ছে ভাই। এই যে যে যোজক থাকে সেটা হচ্ছে আমাদের কর্মধারয় সমাস। যে সিদ্ধ যে আলু, সে কি আলু সিদ্ধ, তাইলে যাক আমারটা ঠিকই আছে, কি হবে কর্মধারয় সমাস। নেক্সট, নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বহুব্রীহি কি ছিল বলো তো? বহুব্রীহি ছিল হচ্ছে যে আমাদের যেটা আমাদের পূর্বপদ বা পরপদ আছে কোনোটাকেই বুঝাবে না, একটা থার্ড কোনো কিছু বুঝাবে। তাইলে এখানে কোনটা হইতে পারে বলো তো? রাতে যে চোখে দেখে না সে হচ্ছে রাত কানা, তাইলে যে কানা তাকে বুঝাইতেছে, তাইলে এটা হবে না। হাতে খড়ি দেওয়ার যে অনুষ্ঠান সেটা হচ্ছে হাতে খড়ি, তাহলে হাতে খড়ি শব্দটা দিয়ে কিন্তু আমরা অনুষ্ঠানটাকে বুঝাইতেছি, রাইট? তাহলে হাতে খড়ি হওয়া উচিত না। তোমরা লজিকগুলো কি বুঝতে পারতেছো যে কেন হবে, যেটাই হবে সেটা কেন হবে। আচ্ছা, কোনটি উপমিত কর্মধারায়? খুবই মানে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে এই উপমান উপমিতর প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, তাইলে কোনটি উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ? উপমিত, উপমিততে কি হচ্ছিল মনে আছে তোমাদের? যে উপমান এবং উপমিত দুইটাই থাকবে, মানে যার সাথে কম্পেয়ার করতেছি এবং যাকে কম্পেয়ার করতেছি। তো এখানে যদি আমরা এই এক্সাম্পলটা দেখি, যে চন্দ্র কার সাথে কম্পেয়ার করতেছি? চন্দ্রর সাথে কম্পেয়ার করতেছি। কি কম্পেয়ার করতেছি? মুখটাকে কম্পেয়ার করতেছি, যে তার মুখটা চাঁদের মতো সুন্দর। তাহলে আমাদের আনসার কি হবে? আনসার হবে হচ্ছে চন্দ্রমুখ। নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? এটা তো বিষাদ সিন্ধু, আমরা এই মাত্রই পড়ে আসলাম, বইয়ের মধ্যে এক্সাম্পল ছিল। তাহলে এটা কি হবে? বিষাদ সিন্ধু। ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? আমি ব্যাধিকরণের সংজ্ঞা আমার মনে নাই, ব্যাধিকরণ আমরা একটু দেখে আসি। দেখছি আমি এইমাত্রই পড়াইছি, আমার কাছে তাও একদম হুবহু মনে নেই যে কি কি ছিল না ছিল। তো এগুলো তোমরা একটু বারবার দেখতে হবে, ঠিক আছে? ব্যাধিকরণ, হ্যাঁ, পূর্বপদ ও পরপদ উভয়ই হবে হচ্ছে বিশেষ্য। তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে এক্সাম্পল দেওয়াই আছে গোফ খেজুরে, ঠিক আছে? তাইলে গোফ এটাও বিশেষ্য, খেজুরে এটাও বিশেষ্য, তাহলে ব্যাধিকরণ বহুব্রীহি কি হবে? ব্যাধিকরণ বহুব্রীহি হবে হচ্ছে গোফ খেজুরে। তোমরা যখন নিজেরাও সলভ করবা তখনও মনে করো একবার দেখেই পারতেছো না, হ্যাঁ? তো তোমরা ট্রাই করবা একটু ব্যাক অ্যান্ড ফোর্থ গিয়ে প্র্যাকটিসটা রাখার, যে তুমি যেটা দাগাইতেছো প্র্যাকটিসের সময় যাতে বুঝে দাগাইতে পারো, হ্যাঁ? আমি এখন সেটাই করতেছি, বা তোমাদেরকেও আমি সেই প্র্যাকটিসটাই করানোর চেষ্টা করতেছি, যে আন্দাজে আন্দাজে মুখস্থ না করে কোনটা আমরা কেন দাগাইতেছি এটাও যাতে আমাদের একটু মাথায় থাকে। ওকে, সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে বলে পরপদ, একদম সিম্পল কথা। নিচের কোনটির ব্যাসবাক্যে যে যোজক রয়েছে? ভাজা যে বেগুন, বেগুন ভাজা, এটা তো একদম ইজি। আচ্ছা, কোন সমাসের পূর্বপদ ও পরপদ উভয়ের সমান প্রাধান্য থাকে? মনে হয় 6 বার বলছি যে দ্বন্দ্ব সমাস। ওকে, কোনটি কর্মধারয় সমাস? কর্মধারয় সমাস কোনটা নিচের বলো তো? আচ্ছা, এটা যদি দেখি পদ্ম আখি, এটা তো আমরা বুঝতেই পারতেছি যে এটা কি, এটা হচ্ছে আমাদের উপমান কর্মধারয়। কেন বলো তো? যে আচ্ছা না না, উপমান কর্মধারয়, এটা হচ্ছে উপমিত, যে পদ্মের ন্যায় আখি, তাই না? পদ্মের ন্যায় আখি, পদ্ম হচ্ছে আমার উপমান, আখি হচ্ছে উপমিত, আখিকে তুলনা করতেছি পদ্মের সাথে, তাইলে এটা আমাদের কর্মধারয় সমাসই হবে। ওকে, মহাজ্ঞান এর সঠিক ব্যাসবাক্য কোনটি? মহাজ্ঞান মানে কি? যে জ্ঞান অনেক মহৎ, তাইলে মহৎ যে জ্ঞান সেটাই হচ্ছে মহাজ্ঞান। চন্দ্রমুখ, এটা একটু আগে দেখে আসলাম না, একটা জিনিস কয়বার আসে বাইরে ভাই? আবারও। কোনটি দ্বিগু কর্মধারয়? দ্বিগু কর্মধারয় কি ছিল মনে আছে? যে পূর্বপদটা হবে সংখ্যাবাচক, তাইলে চৌরাস্তা। যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে আমরা কি বলি? এটা কি ছিল আমাদের? এটা কি আমরা পড়ছি? পূর্ব পরপদের পরিবর্তন হয় না?
দাঁড়া একটু দেখে আসি। ও আচ্ছা, এই যে ছিল, যে বহুব্রীহি সমাসে সমসমান পদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে, দেখো অক্ষুণ্ণ থাকে আর চেঞ্জ হয় না, একই কথাই কিন্তু, তাই না? তাহলে গায়ে এসে পড়ে যে গায়ে পড়া, কানে খাটো যে কানে খাটো, ঠিক আছে? দেখছো গায়ে এসে পড়ে গায়ে পড়া, কানে খাটো কানে খাটো, কোনো চেঞ্জ হইতেছে না। তাইলে আমাদের কি হবে? এটা অলুক বহুব্রীহি। দেখছো কোনটা দিয়ে কি বুঝাইতেছে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ? যে এটা সরাসরি কোনো কি বলবো, যে সরাসরি কোনো সংজ্ঞা নেই, কিন্তু অন্য একটা দিয়ে এটাকেই বুঝাইতেছে, রাইট? ওকে, নেক্সট। চতুর্ভুজ শব্দটি কোন সমাসের উদাহরণ? এটা কিন্তু আমরা এই মাত্রই দেখে এসেছি। চতুর্ভুজ আমরা কোথায় দেখছি? বহুব্রীহিতে, তাই না? কারণ চতুর্ভুজ দিয়ে কি বুঝাইতেছি? যে চারটা ভুজ বা চারটা বাহু যার। তাইলে চতুর্ভুজ দিয়ে কি আমরা চতু মানে চার বা ভুজ মানে হাত, এই দুইটার একটাকেও বুঝাচ্ছি না। চতুর্ভুজ দিয়ে আমরা এমন একটা শেপকে বুঝাচ্ছি যার চারটা বাহু আছে। তাইলে কি হবে? এটা বহুব্রীহি সমাস। এরপরে কি আছে? ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? তো আমরা ব্যতিহার বহুব্রীহি সমাসটা আরেকবার একটু দেখে আসি, যে ব্যতিহার বহুব্রীহি সমাস আমরা কোনটাকে বলতেছি? ব্যতিহার বহুব্রীহি সমাস আমরা বলছি কোথায়, কাকে? ওমা, ওয়্যার ইজ ব্যতিহার? সমানাধিকার, ব্যাধিকরণ, পদলোপী, এই যে ব্যতিহার। পারস্পরিক ক্রিয়ায় কোনো অবস্থা তৈরি হলে, মানে কি ওই যে যেটা বললাম অ্যাকশন রিয়াকশন থাকবে, তাইলে ব্যতিহার কোনটা এখানে বলো তো? কানাকানি এখানে ব্যতিহার বহুব্রীহি সমাস। আচ্ছা, এখানে তাহলে কানাকানি কোন সমাস? কানাকানি বহুব্রীহি সমাস, এইমাত্রই আমরা এটা দেখলাম। কোন সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটাই না বুঝায়, অন্য কিছু বুঝায়? এই মাত্র দেখে আসলাম আমরা। পূর্বপদ বিশেষণ এবং পরপদ যদি বিশেষ্য হয় তাকে আমরা কোন ধরনের বহুব্রীহি সমাস বলি? তাহলে পূর্বপদ হবে বিশেষণ এবং পরপদ বিশেষ্য, তাই না? এই যে কোথায় গেল? পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, তাকে আমরা বলি হচ্ছে সমানাধিকার বহুব্রীহি। দেখো বহুব্রীহি থেকে কিন্তু অনেক কিছু আসছে, হ্যাঁ? বহুব্রীহিটা তোমরা একদম বেশি করে গুরুত্ব দিয়ে একটু মনে রাখবা, ওকে? আচ্ছা, মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটা ছিল? আচ্ছা, মধ্যপদলোপী বহুভাত তো হবে না অবশ্যই। তারপরে আচ্ছা, এত গবেষণা না করে আমরা বইটা পড়ি। মধ্যপদলোপীর এক্সাম্পল কি ছিল? কর্মধারয় চলে যাই, ওকে। মধ্যপদলোপী মানে কি? যে মাঝের পদটা হচ্ছে লোপ পাবে, রাইট? তাহলে ঘি মাখানো বা হাত, ঘি ভাত, হাতে খড়ি, ঘর জামাই, বিজয় পতাকা, এখানে কি সরাসরি আছে? আচ্ছা, সরাসরি আছে, ম্যাক্সিমাম সময় সরাসরি থাকে। সরাসরি যদি নাও থাকে আমাদের কিন্তু তখন ব্যাস বাক্যগুলা চিন্তা করতে হবে, তাই না? তখন আমাদের এটা ভাবতে হবে যে কোনটার মধ্যপদটা চলে গেছে, তাইলে সেটাই হবে আমাদের মধ্যপদলোপী। ওকে, ওকে। এরপরে কি আছে? রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? রূপক কর্মধারয় কোনটা ছিল মনে আছে? ওই যে আমরা উপমান উপমিত দুইটাকে অভেদ কল্পনা করতেছি, দুইটাকে একই রকম কল্পনা করতেছি। এটার এক্সাম্পল ছিল হচ্ছে আমাদের বিষাদ রূপ সিন্ধু, মন রূপ মাঝি। তাহলে এই যে আবারও আমাদের হুবহু আছেই এখানে, মন রূপ মাঝি হচ্ছে মন মাঝি, রাইট? ওকে। রাজপথ কোন সমাস? রাজপথ আমাদের কোন সমাস ছিল বলো তো? আমরা চলো একটু দেখে আসি। রাজপথ হচ্ছে, আচ্ছা এই যেখানে আছে, যে পথের রাজা, যার হচ্ছে বিভক্তি লোপ পাইছে, কি হয়েছে বলতো? এর এটা চলে গেছে, তাইলে পথের রাজা, রাজপথ আমাদের তৎপুরুষ সমাস, তাই না? হ্যাঁ, তৎপুরুষ সমাস। তাহলে রাজপথ হচ্ছে আমাদের কোথায় গেল? এই যে তৎপুরুষ। ওকে, নেক্সট। হাতাহাতি, এটা কিন্তু আমরা আগে দেখে আসছি যে পারস্পরিক ক্রিয়া আছে, তাইলে হাতাহাতি কি হবে? হাতাহাতি, কানাকানি, এগুলো ছিল হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। নিচের কোনটি বহুব্রীহি? আবারও বহুব্রীহি চলে আসছে। আচ্ছা, বহুব্রীহি একদম লাস্টে ছিল না? ওই যে প্রথম পদটা হচ্ছে সংখ্যাবাচক থাকবে, সে তার ছিল, চতুর্ভুজ ছিল, তাইলে সে তার হচ্ছে আমাদের বহুব্রীহি সমাসের উদাহরণ। সমাস মূলত কয় প্রকার? খুবই সহজ, 4 প্রকার।
আর কোনটি পরপদ প্রধান সমাস? পরপদ প্রধান সমাস কোনটা পড়ছি আমরা বলো তো? কর্মধারায় ছিল হচ্ছে আমাদের পরপদ প্রধান সমাস। ওকে, তাহলে আমাদের আজকে সমাসের পড়াশোনা শেষ। আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো, এবং এটা কিন্তু মানে বুঝতেই পারতেছো অনেক নতুন টার্ম আছে, একটু কমপ্লিকেশন আছে। আমিও এইমাত্র পড়ানোর পরে অনেকগুলো এমসিকিউ বইয়ের সাথে বারবার মিলাই মিলাই দেখা লাগছে যে ঠিক দেখতেছি নাকি, মানে কারণ সব কিছু একবার পরে এমন না যে মাথায় ঢুকে গেছে। তো এই জিনিসটা তোমরা একবার পরে এই যেই অ্যাপ্রোচে এমসিকিউটা সলভ করলাম, যে তোমরা পড়লেই সব পেরে যাবা না। তো যখন তোমরা সলভ করতে বসবা, বইয়ের এমসিকিউগুলো সবাই ট্রাই করবা সলভ করার। যখনই সলভ করতে বসবা এরকম একটু ব্যাক অ্যান্ড ফোর্থ গিয়ে যাচ্ছে, এটার এক্সাম্পল এটা ছিল, এটার লজিক এটা, এভাবে একটু চিন্তা করে করে সলভ করবা এবং বারবার করবা, ঠিক আছে? যে আজকে পড়লা, তারপরে হয়তো 10-15 দিন পরে যখন তোমার এমনি ম্যাথ ট্যাথ করে টায়ার্ড হয়ে গেছে, একটু ইজি কিছু পড়তে মন চাইছে, তখন একটু রিভিশন দিয়ে ফেলবা, ঠিক আছে? তাহলে এরকম বারবার পড়লে জিনিসগুলো মাথায় থাকবে। হ্যাঁ, কারণ এতগুলো এক্সাম্পল তোমার এমনি মাথায় চলে আসবে, এটা তো মানে তোমার নিজেরও এক্সপেক্ট করার কথা না, আমিও এক্সপেক্ট করি না, কারোই এক্সপেক্ট করা উচিত না যে এত কিছু একবারে মাথায় ঢুকে যাবে। তো এটা আমরা একটু বারবার প্র্যাকটিসের মধ্যে রাখবো, তাইলে ইনশাল্লাহ আমাদের এক্সাম হলে গিয়ে আর কোনো সমস্যা হবে না। আর খুবই মানে শর্টকাট দুইটা কথা হচ্ছে যে বোর্ডের কোয়েশ্চেন রিপিট হয়ে আসছে এখন পর্যন্ত, এখন সামনে হবে নাকি জানি না, অনেক কিছুই হয়তো চেঞ্জ হবে। আর বোর্ডের প্রশ্ন রিপিট না হলেও বইয়ের উদাহরণগুলো কিন্তু আমাদের এক্সামে হুবহু দেয়, তো ওগুলোর প্রতি কিন্তু আমরা বেশি গুরুত্ব দিব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। বাই বাই।